হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রার গণিতের পঞ্চম স্কুলের শেষ পাঠটা করব। দেখো, শেষ পাঠটা বলতে আমরা 3-এর দাগ থেকে করব। এর আগে আমরা 2 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। দেখো, বলছে একটি হোস্টেলে 30 জন ছাত্র ছিল, তাদের 24 দিনের খাবার মজুদ ছিল। ওকে, 30 জন ছাত্রের 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 6 জন ছাত্র হোস্টেলে থাকতে আসে। তখন ওই মজুদ খাবারে তাদের সবার কত দিনে চলবে? তাহলে কি করব? 30 জন ছাত্রের কত দিন চলবে? তাহলে মজুদ খাবার 30 জন ছাত্রের 24 দিন চলে, তাহলে একজন ছাত্রের কত দিন চলবে? আর পরে 6 জন এলো, মানে 30 আর 6 যোগ করতে হবে, 36 জনের কত দিন চলবে। ওকে, আমি প্রথমে তো ছাত্র সংখ্যা আর লিখছি মজুদ খাদ্যে চলার দিন সংখ্যা। ওকে, তাহলে প্রথমে কত? 30 জন ছাত্র ছিল, 30 জন ছাত্রের 24 দিন হলো চলতো। এবারে পরে আবার 6 জন এসেছে ছাত্র, তাহলে 30 যোগ 6 সমান 36, কত দিন চলবে? এটাকে তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, আবার সম্পর্ক বার করেও করতে পারো। তাহলে আমরা কি লিখব না, 30 জন ছাত্রের মজুদ খাদ্য 24 দিন চলবে। হ্যাঁ, ঐকিক নিয়মে যদি করি, 30 জন ছাত্রের মজুদ খাদ্য কত দিন চলবে? 24 দিন চলবে। তাহলে একজন ছাত্রের মজুদ খাদ্য নিশ্চয়ই বেশি দিন চলবে, তাহলে বেশি হলে কী হয়? গুণ করতে হয়, 24 গুণিতক 30। 36 জন ছাত্রের মজুদ খাদ্য, তাহলে একজন ছাত্রের যতদিন চলবে 36 জনের নিশ্চয়ই কম চলবে, তাহলে তখন ভাগ করতে হবে 24 গুণিতক 30 বাই 36। 12 কাটো, 12 দিয়ে 24, 12 3 36, 3 1 3 0, তাহলে 10 2 20 সমান 20 দিন। দেখো, 20 দিন চলবে। যারা দেখতে পেয়েছিলেন, দেখো এটা আমি 12 কেটেছি, 12 2 24, 12 3 36, আর 3 1 3 0, 10 2 20, তাহলে 20 দিন চলবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? দেখো, সমকোণী ত্রিভুজের একটি কোণ বলেছে 30। ভাবো, সমকোণী মানে একটা কোণ সমকোণ হবেই, মানে একটা কোণ 90 ডিগ্রি। সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে মানে কি একটা কোণ 90 ডিগ্রি হবে। আর এমনি একটা কোণ প্রশ্নে দিয়েছে 30, তাহলে মোট তো 180, তাহলে তাই না? তাহলে 180 থেকে তাহলে এই 90 আর 30 যোগ করে বাদ দিয়ে দেবো, হলো। পৃথিবীতে যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ওকে, ক্ষয়ের দাগে দেখো, বলছে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে? যেহেতু সমকোণী বলেছে, তার মানে একটা কোণ 90 ডিগ্রি হবেই। আর একটা কোণ তাহলে কত হবে? টোটাল তো 180, তাই না? টোটাল 180, তো 180 থেকে এই দুটো বাদ দিতে হবে, 90 আর 30 যোগ করে বাদ দিয়ে দাও, হলো। তাহলে এটা একটা তো 90 ডিগ্রি হলো,
আরেকটা 180 ডিগ্রি বিয়োগ এটা, এটা কত 12 120 ডিগ্রি 90 ডিগ্রি, আমি লিখেই যাচ্ছি এরকম, 60 ডিগ্রি। ক্লিয়ার, বোঝা গেছে? অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে? যেহেতু সমকোণ বলেছে মানে একটা 90 ডিগ্রি হবে, আর একটা কোণ তো 30 দিয়ে দিয়েছে, তাই না? একটা কোণ 30 দিয়ে দিয়েছে, অন্য কোণ দুটা কত? অন্য কোণ দুটো হবে 90 হবে একটা, আর একটা হবে টোটাল। তো যে কোনো ত্রিভুজ তো মোট তো তিনটে কোণ নিয়ে 180 হয়, তাহলে 180 থেকে এই 90 আর 30 যদি বাদ দিয়ে দিই তাহলে সেটাই হবে এই যে হলো 60 ডিগ্রি, তাই না? তো তুমি দেখো তিনটে যোগ করে দেখো তোমার 90 আর 60 কত হয়? 15, আর মানে 150 ডিগ্রি, আর 30 ডিগ্রি ছিল, তাহলে মোট দেখো 180 হচ্ছে। ক্লিয়ার? যাই হোক, তোমাদের বলছে একটা কোণ দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, অন্য কোণ দুটার মান কত? এবার বলে দিয়েছে যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণ মানেই 90 ডিগ্রি, সমকোণ কথাটার মানেই 90 ডিগ্রি হলো, তাহলে একটা তাহলে 90 ডিগ্রি হবে। আর কি বলেছে? আর বইতে একটা কোণ দিয়ে দিয়েছে, তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেলাম, তাহলে আর মোট জানি 180, তো তাহলে মোট 180 থেকে এই দুটো বাদ দিয়ে দেবো, মোট তো 180 জানি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 হয়, যে কোনো ত্রিভুজ হলো। তাহলে 180 থেকে এই দুটো বাদ দিতে তাহলে অন্য কোণটা পাবো। তারপরের প্রশ্নটা দেখো, গয়ের দাগে সহজ, তোমরা ভেবে নেবে, সবই পারবে। গয়ের দাগে বলছে দেখো, মদনবাবু করিদ্ধা বাজার থেকে, যে কোনো এটা একটা বাজারের নাম, করিদ্ধা বাজার থেকে 180 টাকা 6টি গামছা কিনেছে। যদি 800 টাকায় গামছা কিনতেন তাহলে কটি গামছা পেতেন? হলো, তাহলে তুমি লেখো ওই কি নিয়মে করো, 480 টাকায় 6টি গামছা কেনা যায়, গয়ের দাগে লিখছি আমি, দেখো 480 টাকায় 6টি গামছা, 6টি গামছা ধরো পাওয়া যায় বা কেনা যায় লিখতে পারো। তাহলে 1 টাকায় কম হবে, কম হলে ভাগ হবে, তারপর কি বলছে 800 টাকায়, 1 টাকায় যটা পাওয়া যাবে 800 টাকার নিচে বেশি পাওয়া যাবে, বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়, একটা শূন্য কাটলাম, 6 × 8 = 48, 8 × 8 = 0, মানে 10টি সমান 10টি গামছা পাওয়া যায়। হলো, যেহেতু এগুলো বড় প্রশ্ন যার জন্য একটু অতএবটা লিখতে হবে, জানো তো, তার কারণ নাহলে মাস্টার নম্বর দেবে না। ওকে, তাহলে লিখবে অতএব যদি 800 টাকায় গামছা কিনতেন, যদি 800 টাকায় গামছা কিনতেন তাহলে কি 10টি গামছা পেতেন। হলো, এবার আমরা ঘয়ের দাগটা করব।
ঘয়ের দাগে দেখো প্রশ্নটা কি বলেছে, এটাও সহজ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নটা অনেকবার করিয়েছি। খেলার মাঠে পঞ্চম শ্রেণীতে ছাত্রদের বর্গাকারে দাঁড় করে দেওয়া হলো। একটি সারিতে দেখো বর্গাকারে দাঁড় করানো হয়েছে, মানে একটি সারিতে 13 জন আছে, হলো। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল, পরে দেখা গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো গেল এবং একটি সারিতে 9 জন ছাত্র রইল। কতজন ছাত্র চলে গেল? দেখো এখানে বর্গাকারে বলেছে, বর্গাকারে দাঁড় করানো যাচ্ছে, হলো, তার মানে তোমরা 13 বর্গ করে দেবে। তারপরে কিছুক্ষণ পরে কিছুজন ছাত্র চলে গেছে বলছে, চলে গেছে মানে বিয়োগ করবে। এটা খুবই সহজ মোটামুটি তোমরা। তাহলে আমরা লিখব ছাত্র চলে গেল কত, আচ্ছা তোমরা ছাত্র চলে গেল লিখবে, ছাত্র চলে গেল, যেহেতু বর্গাকারে দাঁড় করেছে বলছে তার জন্য 13 বর্গ বিয়োগ মানে চলে গেছে বলছে, কিন্তু তো চলে গেছে মানে কি বিয়োগ, চলে যাওয়ার পরেও তখনও বর্গাকারে দাঁড় করানো যাচ্ছে, তখন একটা সারিতে 9 জন আছে, তখনও বর্গাকারে দাঁড় করানো যাচ্ছে মানে 9 বর্গ। 13 বর্গ মানে কি 13 13 169, 9 বর্গ কত 81। এটা তোমরা বিয়োগ করো, 9 থেকে 1 বাদ গেলে কত 8, আর 16 থেকে 8 বাদ গেলে 8। ছাত্র চলে গেল কত 88 জন। ওকে ওকে, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা 2-3 বার করে ভিডিওটা দেখবে। হ্যাঁ, ও কিন্তু বলেছে যে বর্গাকারে দাঁড় করানো হয়েছে, যার জন্য কিন্তু আমি 13 বর্গ করেছি। চলে গেছে মানে বিয়োগ করেছি, চলে যাওয়ার পরেও আবার বর্গাকারে দাঁড় করানো যায় বলছে, তখন একটা সারিতে 9টা, আমি 9 বর্গ করেছি। বা এটা 13 বর্গ মানে 13 গুণিতক 13 হলো, 13 বর্গ মানে 13 গুণিতক 13। তোমরা এখানে পারলে আরেকটা লাইন নয় করে নেবে, হলো 13 গুণিতক 13 বিয়োগ 9 বর্গ মানে 9 গুণিতক 9, হলো। এই লাইনটা তোমরা জাস্ট করে দিতে পারো, আর কিচ্ছু করতে হবে না। চলো তারপরে দেখো আমরা 4 দিকে করবো। দেখো ঘনকের প্রতিটি তল, ঘনকের উদাহরণটা মুখস্থ রাখবে। রুটবালির ছক্কা, হলো রুটবালির ছক্কাটা হচ্ছে ঘনক, ওর প্রত্যেকটা তলকে দেখবে বর্গক্ষেত্রের মতো, মানে বর্গাকার। তাহলে ঘনকের প্রতিটি তল কেমন হবে গো, বর্গাকার। আচ্ছা পিরামিডের পার্শ্বতলগুলো সর্বদা ত্রিভুজাকার হয়, পিরামিডের পার্শ্বতলগুলো সর্বদা ত্রিভুজাকার। আচ্ছা জলের পাইপ একটি কি ঘনবস্তু বলো দেখি, জলের পাইপের ভেতরে তো ফাঁপা, তাহলে কি লিখবো, ফাঁপা ঘনবস্তু। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে আয়তঘন ছবিটা কি বলেছি বলো দেখি, বই হবে, ইট হবে, হ্যাঁ, যে কোনো বাক্স হবে, মানে আয়তকার বাক্স। দেখো আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি কোণ করে থাকবে। উদাহরণগুলো মাথায় রাখবে, না হলে কিন্তু পরের দিকে সমস্যা হবে এবং বুঝতে সমস্যা হবে এবং মনে রাখতেও সমস্যা হবে। উদাহরণগুলো মাথায় রাখলে অনেক সহজ মনে হয়। আচ্ছা মার্বেল একটি কি, মার্বেল নিরেট মানে কি জানো তো, নিরেট মানে ভেতরে কোনো ফাঁকা নেই, বোঝা গেল। নিরেট মানে ভেতরে কোনো ফাঁপা নেই, মানে ফাঁকা নেই, ফাঁকা নেই বা ফাঁপা নেই, হলো। তাহলে মার্বেলের ভেতরে কি কোনো ফাঁকা জায়গা আছে, নেই তো, তার জন্য মার্বেল একটি নিরেট ঘনবস্তু। ওকে, তাহলে এই ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। আমরা পরের ভিডিওতে কিন্তু আমরা 6 নম্বর স্কুল নিয়ে আসবো, হলো। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই সেটগুলো করে যেটা আমি লক্ষ্য করছি, তোমরা দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষার জন্য যে স্কুলগুলো সলভ করে দেওয়া হয়েছে,
ভিডিওতে, তোমরা সেগুলো যদি ভালো করে করো সেগুলো থেকেও কিন্তু মোটামুটি 30 নম্বর আরও কিন্তু পাবে। হলো, সেগুলো থেকেও কিন্তু মোটামুটি কী বললাম 30 নম্বর আরও পাবে। তার জন্য সেগুলো ভালো করে ফেলো আবার, কেন সেই প্রশ্নগুলোই দেখছি এগুলোতে অনেকগুলো রিভিশন আসছে। হ্যাঁ, অনেকগুলো রিভিশন নয়, রিপিট আসছে। হলো, তার জন্য সেকেন্ড পরীক্ষার জন্য যে ভিডিওগুলো ছাড়া হয়েছে তোমরা সেগুলো প্রত্যেককে ভালো করে বুঝে খাতায় 2-3 বার করে করবে। আশা করি ফাইনাল পরীক্ষায় 70-এর 70 পেতে কোনো সমস্যা হবে না। আর সঙ্গে এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা পরপর ভিডিওগুলো ছেড়ে দেবো, এগুলোও করতে থাকবে। ওকে।